আমরা গত ক্লাসে জেনেছিলাম হারকাত। হারকাত তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। প্রথমটি হচ্ছে জবর, দ্বিতীয়টি হচ্ছে জের, তৃতীয়টি হচ্ছে পেশ। জবর কোনটাকে বলে? যেটা কোনো হরফের ওপরে থাকে। জের কোনটাকে বলে? যেটা হরফের নিচে থাকে। আর পেশ কোনটাকে বলে? যেটা ওপরে থাকে এবং একটি মাথা গোল, তাই না? পাশাপাশি আমরা এভাবে ডেফিনেশনটা দিতে পারি যে জবর হলো কোনো হরফের উপর যখন আড়াআড়ি কোনাকুনি দাগ দেওয়া হয় তখন তাকে বলা হয় জবর। যখন নিচে আড়াআড়ি কোনাকুনি দাগ দেওয়া হয় তখন তাকে বলা হয় জের। এবং যখন ওপরে একটি মাথা গোল একটি দাগ দেওয়া হয় তখন তাকে বলা হয় পেশ। জবরে উচ্চারণ হয় আকারের, জেরে উচ্চারণ হয় রস্য ইকারের, পেশে উচ্চারণ হয় রস্য উকারের। এখানে একটি সূত্র আমরা মুখস্থ করেছিলাম, আশা করছি সকলের সূত্রটি মুখস্থ হয়েছে। সূত্রটি হলো এক জবর এক জের এক পেশকে হারকাতে বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই আমার সাথে সাথে পড়বেন। এই কথা বলে চুপ থাকার কোনো সুযোগ নেই যে হুজুর আমি তো মুখস্থ করেছি, আমার তো হয়েছে, আমার শিক্ষিকা ভালো বলেছে। এই ভালো বলতে বলতে অনেক সময় মিস হয়ে যায়, ভুল হয়ে যায়। এই জন্য অবশ্যই আরেকবার দুইবার পড়লে তো কোনো ক্ষতি নেই, তাই না? তাহলে বলুন, এক জবর এক জের এক পেশকে হারকাতে বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপরে তানবিন। তানবিন হারকাতের মতোই, শুধু পার্থক্য হলো তানবিনে হচ্ছে এক জবরের পরিবর্তে দুই জবর দুই জের দুই পেশ। তাহলে তানবিনের সূত্র আমরা বলছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। 4 নাম্বার, এটা হচ্ছে সুকুন। সুকুন সম্পর্কে খুব বেশি আমরা কিছু বলিনি। আমরা শুধু এতটুকু বলেছি সুকুন দেখতে উল্টা ভি এর মতো, উল্টা ভি এর মতো, এটা সুকুন। তাসদিদ, তাসদিদ দেখতে ইংরেজি অ্যালফাবেট বা স্মল লেটারের ডাব্লিউর মতো দেখা যায়, ডাব্লিউর মতো দেখা যায়, এটার নাম হচ্ছে তাসদিদ। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করেছিলাম একটি মাত্র অক্ষর, একটি মাত্র হরফ, সেটি হলো আলিফ। এই আলিফ অক্ষরটি উচ্চারণ করার জন্য আমাদেরকে কি করতে হয়? গলার প্রথম থেকে, কণ্ঠনালীর প্রথম থেকে শক্ত করে ধাক্কা দিয়ে জোরে সোরে ধমকের সুরে আলিফ এভাবে উচ্চারণ করতে হয়। আলিফ, আলিফ, একদম নিস্তেজ হয়ে মনে হচ্ছে কথা মুখ দিয়ে বের হচ্ছে না, আলিফ, আলিফ, আলিফ এমন করে নয়। বরং কণ্ঠনালীর প্রথম থেকে বা গলার শুরু থেকে জোরে সোরে দ্রুততার সহিত ধাক্কা দিয়ে ধমকের সুরে জোরে সোরে বলতে হবে আলিফ, আলিফ, আলিফ। আচ্ছা, এবং এটাও মাথায় রাখতে হবে যে সব সময় যে আমরা এটাকে আলিফ বলতে পারবো ব্যাপারটি তাই নয়। বরং অনেক সময় আলিফকে হামজাও বলতে হবে। কখন? যখন আলিফের ওপর কোনো কিছু পাওয়া যাবে বা নিচে কোনো কিছু পাওয়া যাবে। একটি সূত্র আমরা এখানে বলতে পারি, যেটা আমরা গত ক্লাসে মুখস্থ করেছিলাম। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জবর জের পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? তাহলে একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো, এই যে আমরা আলিফ দেখতে পাচ্ছি, যেটা একদম একদম পরিপূর্ণ কলমের মতো দেখা যাচ্ছে, ওপর থেকে নিচের দিকে একটি টান, এর উপর কি জবর জের পেশ আছে না নাই? দেখেন তো, আছে না নাই? আছে। কি আছে? জবর। তাহলে এটাকে আমরা আর আলিফ বলতে পারবো না, বলতে হবে হামজা। তাহলে আমরা পড়ছি 6 নাম্বার ঘর, লক্ষ্য করে দেখেন। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। অনেকে যদি এভাবে পড়ে হামজা জবর আ, আপনি সঙ্গে সঙ্গে স্ট্রাইক মারবেন, বলবেন এই ভাই বা বোন স্টপ হয়ে যাও। কারণ
আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বাট তুমি বা আপনি হারকাতের উচ্চারণটি তাড়াতাড়ি না করে আপনি একটু দেরিতে করেছেন, টান দিয়েছেন। এই টান দেওয়ার কারণে আপনার পড়াটা সঠিক হয়নি। আপনাকে হামজা জবর আ, এটার পরিবর্তে পড়তে হবে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ। তাহলে প্রথম থেকে আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। দ্বিতীয় নাম্বার যে অক্ষরটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সে অক্ষরটির নাম হচ্ছে বা। অক্ষরটির নাম কি? অক্ষরটির নাম হচ্ছে বা। লক্ষ্য করে দেখেন 5 নাম্বার ঘরে আমরা, আচ্ছা, অনেকের মনে একটু প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনি শুধু 1 নাম্বার পড়ালেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এগুলো কেন পড়ালেন না? এগুলো না পড়ানোর পিছনে এখনো কিছু কারণ আছে। সেটা হলো আপনাদেরকে এখনো তানবিনের কায়দাগুলো শেখানো হয়নি, সুকুনের কায়দাগুলো শেখানো হয়নি। যার কারণে তানবিন এবং সুকুন সমৃদ্ধ যে ঘরগুলো আছে সেগুলো আপাতত আমরা স্কিপ করব। আমরা পরবর্তীতে যখন শিখবো তখন আমরা এগুলো শিখে যাব, এগুলো বুঝে যাব ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই। আমরা সরাসরি চলে যাচ্ছি 5 নাম্বার ঘরে। 5 নাম্বার ঘরে লক্ষ্য করে দেখেন, আজকে যে অক্ষরটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে বা। অক্ষরটির নাম কি? বা। এখন অনেকের মনে এই অক্ষরটির নাম শুনে একটু প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আপনি কালকে যখন আলিফ বললেন তখন খুব দ্রুততার সহিত বললেন যে আলিফ, এবং বললেন যে খুব দ্রুততার সহিত বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, কিন্তু আজকে আপনি কেন এই যে অক্ষরটি, 2 নাম্বার অক্ষর, এই অক্ষরের নামটা একটু টান দিয়ে বলছেন যে বা? হুজুর এইভাবে কেন বলছেন? তো চলুন এই ব্যাপারে কনফিউশনটা আমরা একটু দূর করে নেই। লক্ষ্য করে দেখুন, আমরা এখন একটা অক্ষর দেখতে পাচ্ছি, যে অক্ষরটিকেই আমরা মূলত বা বলছি। তো এই বা বলার সময় লক্ষ্য করুন, আমি একটু টান দিচ্ছি। কি করছি? আমি একটু টান দিচ্ছি। বা, একটু টান দিচ্ছি। তো টানটা কেন দিচ্ছি সেটা আমাদেরকে একটু জানতে হবে। মূলত আরবি 29টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর ব্যতীত, আই রিপিট, আরবি 29টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর ব্যতীত বাদ বাকি 27টি অক্ষরে নাম উচ্চারণ করার সময় কম বেশি টান দিতে হয়। আমি আবারও বলছি, আরবি 29টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর ব্যতীত বাদবাকি 27টি অক্ষরের নাম বলার সময় একটু টান দিয়ে বলতে হয়। এটা অক্ষর ভেদে, হরফ ভেদে কম বেশি হয়। কিছু কিছু অক্ষর আছে এমন, যে অক্ষরগুলোতে একালিফ পরিমাণ টান দিতে হয়। একালিফ পরিমাণ মানে হচ্ছে 1 সেকেন্ড পরিমাণ। কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোতে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। 3 আলিফ পরিমাণ টান মানে হচ্ছে 3 সেকেন্ডের মতো। আবার এটাকে আমরা 3 আলিফ না বলে 4 আলিফও বলতে পারি। তাহলে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি যে আরবি 29টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর ব্যতীত, সেই 2টি অক্ষর হচ্ছে আলিফ আর হামজা। আলিফ এবং হামজা এই 2টি অক্ষরের নামের উচ্চারণের সময় কোনো টান দেওয়া যায় না, টান দেওয়া লাগে না। বাদবাকি 27টি অক্ষরের ক্ষেত্রে কোনো কোনো অক্ষরকে 1 আলিফ, কোনো কোনো অক্ষরকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর 1 আলিফ পরিমাণ টান মানে হচ্ছে 1 সেকেন্ডের মতো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন অক্ষরে কতটুকু টান দিব? কোন অক্ষরকে আমরা 1 আলিফ পরিমাণ টান দিব, আর কোন অক্ষরকে আমরা 4 আলিফ পরিমাণ টান দিব? এটার মেথডটা কি, বা এটার সূত্রটা কি? চলুন সে সূত্র সম্পর্কে একটু খুব শর্টকাটে আলোচনা করি। সূত্রটি হচ্ছে এমন: যখন কোনো হরফের নাম বাংলায় লিখতে একটি বাংলা বর্ণমালা লাগে, একটি বাংলা বর্ণ লাগে। আমি আবারও বলছি, যখন কোনো আরবি হরফের নাম বাংলায় লিখতে একটি বর্ণ লাগে, তখন সেই আরবি হরফের নাম উচ্চারণ করতে গেলে আমাদেরকে টান দিতে হবে 1 আলিফ, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ টান দিয়ে সেই অক্ষরটির নাম বলতে হবে। কোনো আরবি হরফের নাম বাংলায় লিখতে যদি একটি বর্ণের ব্যবহার হয়,
তখন সেই হরফের নাম উচ্চারণ করতে এক আলিফ তথা 1 সেকেন্ড পরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হয়। উদাহরণস্বরূপ, বা, কয়টি বর্ণ লেগেছে বলেন তো? একটি। ব আকার বা। যেহেতু একটি বর্ণ লেগেছে এজন্য আমরা এটাই এক আলিফ পরিমাণ টান দেব, 1 সেকেন্ড পরিমাণ টান দেব। বা, বা। আর কি হতে পারে? তা। সেটা কি? ত আকার তা। যেহেতু একটি বর্ণ লেগেছে এজন্য আমরা টান দিচ্ছি কয় আলিফ? এক আলিফ। যদি আবার পরবর্তী অক্ষর আমরা বলি, সা, স আকার সা, তাই না? লাগছে কয়টি বর্ণ? একটি বর্ণ, যার কারণে আমরা টান দেব একালিফ পরিমাণ। আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটি। এবার যদি একটি অক্ষরের পরিবর্তে, একটি বর্ণের পরিবর্তে যদি দুইটি বর্ণ লাগে অথবা তিনটি বর্ণ লাগে, সেক্ষেত্রে আমরা কি করব? আরবি কোন হরফের নাম বাংলায় লিখতে যদি দুইটি অথবা তিনটি বাংলা বর্ণ লাগে, সেক্ষেত্রে সে অক্ষরটির নাম বলতে আমরা 4 আলিফ পরিমাণ টান দিয়ে বলবো। যেমন জিম, বর্গীয় জয় দীর্ঘি আর ম, অক্ষর লাগছে কয়টি? দুইটি। তাহলে টান দিবেন কয় আলিফ? 4 আলিফ পরিমাণ, মানে একটু বেশি করে। জিম। অনেককে আমরা বলতে শুনেছি আলিফ বা তা থা জিম, এভাবে পড়ে না। এভাবে পড়লে এটা সঠিক এবং সহি হবে না। আপনাকে অক্ষরের নাম বলার সময়ও তার নামটা যেভাবে বলতে হয় ঠিক সেভাবেই বলতে হবে। আমি যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা জিনিস তার নিজের নামকে ভালোবাসে, ঠিক আরবি হরফের ক্ষেত্রেও ব্যাপারটি ব্যতিক্রম নয়। আরবি প্রত্যেকটি হরফও নিজেদের নাম নিজেরা খুব পছন্দ করে। তোর নাম হচ্ছে বা, আপনি বলছেন বা, বা, এটা হলো না তো। তার নাম যেভাবে বলতে হয় আপনাকে ঠিক সেভাবেই বলতে হবে। তাহলে শেষেরটা আমি আরেকবার বলছি, আরবি কোনো হরফের নাম বাংলায় লিখতে যদি দুইটি অথবা তিনটি অক্ষর ব্যবহার হয় বাংলা বর্ণমালার, সেক্ষেত্রে সে অক্ষরটির নাম উচ্চারণ করার সময় আপনাকে অবশ্যই 3 থেকে 4 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন জিম। আবার যদি আমরা আরেকটি অক্ষরের কথা বলি, গইন, গ, রস্ব ই আর দন্ত ন, 3টি অক্ষর লেগেছে, টান দিবেন কয় আলিফ পরিমাণ? 4 আলিফ পরিমাণ। তাহলে কি বলবেন? গইন। ঠিক আছে? এই মোটামুটি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন না? এই অক্ষরটিতে যখন নাম আমরা এই অক্ষরটির বলবো, তখন আমরা এই অক্ষরটির নাম বলার সময় আমরা উচ্চারণ করব এক আলিফ টান দিয়ে। এক আলিফ টান দিয়ে আমরা অক্ষরটির নাম উচ্চারণ করবো ইনশাআল্লাহ। এই যে বা, এই বা অক্ষরটির এবার আমরা গঠন প্রকৃতি সম্পর্কে শুনবো, গঠন প্রকৃতি সম্পর্কে জানবো। তারপরে আমরা বা অক্ষরটির উচ্চারণ করব এবং আপনাদেরকে বাড়ির পড়া দেব। আজকের পড়াটা গত ক্লাসের পড়ার চাইতে একটু একটু জটিল হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, তবে হ্যাঁ, আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে কোনো প্রবলেম হবে না। একটি বিষয় আমি আপনাকে বলি প্রথমত, সেটা হলো একটি অক্ষর সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে আপনাকে ওই অক্ষরটির আকার আকৃতি সম্পর্কে জানতে হবে। তো আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি এই অক্ষরটিকে বা, এটা হচ্ছে এই অক্ষরের প্রকৃত রূপ বা প্রধান রূপ। কি রূপ? প্রকৃত রূপ বা প্রধান রূপ। এই অক্ষরটি মূলত এই রকম, দেখতে এরকম। তবে সব সময় যে এরকম থাকবে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে আলিফ অক্ষরটি এর দুইটি রূপ। সে যখন প্রথমে থাকে তখন তাকে দেখতে একরকম মনে হয়, এবং সে যখন মাঝে থাকে অথবা শেষে থাকে তখন কিন্তু তার রূপটা দেখতে ভিন্ন রকমের, একটু আলাদা রকমের। ঠিক প্রত্যেকটি হরফের ক্ষেত্রেও ব্যাপারটি তাই, যে প্রত্যেকটি হরফ তার প্রধান রূপ হচ্ছে একরকম, এবং যখন তাকে কোনো কিছুর মাঝখানে দেওয়া হয় অথবা কোনো কিছুর শেষে দেওয়া হয়, তখন তার রূপটা কিন্তু আলাদা রকম হয়ে যায়, তার রূপটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন আমরা একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসি, একটা সিট কিনে নিয়ে আসি, তখন কিন্তু সেই দর্জি যিনি থাকেন তিনি কিন্তু সেটাকে বিভিন্ন রকম কাট দেন, বিভিন্ন রকম মাপে, বিভিন্ন রকম ঝোঁকে তিনি কিন্তু এই কাপড়টিকে কাটেন। তারপরে জোড়া দিয়ে তালি দিয়ে একটার সাথে আরেকটাকে মিলিয়ে একটা সুন্দর পোশাক তিনি তৈরি করে দেন। ঠিক আরবি
হরফের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই। যখন সেই হরফটি একাকী থাকছে, তখন সে নিজের প্রধান চরিত্রে থাকছে, প্রধান রূপে থাকছে। আর যখন তাকে একটু কেটে একটু ছেটে একটা শব্দের মধ্যে ঢুকানো হচ্ছে, তখন কিন্তু তার রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার রূপটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনি শুধু প্রধান রূপ চিনলেন যে বা দেখতে এরকম, একটু উপরের দিক থেকে নিচের দিকে একটু বাঁকানো, তারপর একটু উপরের দিকে তুলে দেওয়া, নিচে একটা ফোঁটা, এটার নাম হচ্ছে বা। তো আপনি প্রধান রূপটা চিনলেন, কিন্তু মাঝে কেমন হবে, প্রথমে কেমন হবে, শেষে কেমন হবে সেটা আপনি জানলেন না। তাহলে পরবর্তী গিয়ে কিন্তু আপনি বা আর খুঁজে পাবেন না, অক্ষরটা আর ধরতে পারবেন না যে এটা আসলেই বা, বা এটা আসলে বা, এটা আপনি ধরতে পারবেন না। এর জন্য অবশ্যই আমাদেরকে বা এর রূপগুলো জানতে হবে। তো যদি আমরা এই অক্ষরটি বা এই অক্ষরটির রূপ সম্পর্কে জানতে চাই, তার আগে আমাদেরকে আরেকটি বিষয় একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, একটু বুঝতে হবে। সেই ব্যাপারটি হচ্ছে, যখন বা অক্ষরটি অন্য কোনো হরফের সাথে মিলিত হয়, যখন বা অক্ষরটি অন্য কোনো হরফের সাথে সংযুক্ত হয়, তখন মূলত এই বা এর আকৃতিটা অরিজিনালের মতো থাকে না, বরং ওখানে একটা দাঁত এর তৈরি হয়, একটা দাগ এর তৈরি হয়। যেমন একটা জামা যখন সেলাই করা হয়, দেখবেন শিলের যেমন একটা দাগ থাকে না, একটা কিন্তু দাগ থাকে। যেমন আপনার কোনো একটা ভাঙা জিনিস যদি জোড়া দেন, দাগ থাকবে না? ঠিক এই বা এই অক্ষরটিকেও যখন আপনি কেটে ছেটে যখন আরেকটি অক্ষরের সাথে সংযুক্ত করবেন, তখন সে জায়গায় একটা কাটার তৈরি হয়, একটা ক্ষতের তৈরি হয়, একটা দাঁতের তৈরি হয়। আমি একটু উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি, লক্ষ্য করে দেখেন, এই যে সবগুলো কিন্তু বা, দেখেন এটাও কিন্তু একটা বা, এটাও কিন্তু একটা বা, এটাও কিন্তু একটা বা, এটাও কিন্তু একটা বা। দেখেন, যখন একটা বা ছিল তখন সেটাকে দেখতে এইরকম লেগেছে, এটা তার প্রধান চরিত্র, প্রধান রূপ, এই জন্য এরকম লেগেছে। যখন আমরা ওই একটি বায়ের সাথে আরো তিনটি বাকে সংযুক্ত করলাম, তখন দেখেন তার রূপটি, তার পরিবর্তন, মানে চেহারাটি একটু পরিবর্তন ঘটে গেছে, একটু পরিবর্তন হয়ে গেছে। আপনার ব্যাপারটি কি বুঝতে পারছেন? মোটামুটি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে তাদের রূপটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, ছিল হচ্ছে এরকম, হয়ে গেল এইরকম। তো এই যে সংযুক্তের স্থানে, লক্ষ্য করে দেখেন, সংযুক্তের স্থানে একটা কাটার মতো, একটা মাছের কাটার মতো একটা উপরের দিকে একটা অংশ উঠে গেছে, এখানেও দেখেন একটা অংশ উঠে গেছে, এখানেও দেখেন একটা অংশ উঠে গেছে। এই প্রথমে আবার আমরা একটা অংশ উপরের দিকে উঠতে দেখতে পাচ্ছি। তো এই উপরের দিকে উঠা অংশকে আমরা একটা নাম দিতে পারি, নামটি হচ্ছে দাঁত। মনে করেন একটা দাঁত বা একটা মাছের কাঁটায় আপনার ধরতে পারেন, যেটা আপনার ধরতে সুবিধা হয়। তো আমরা ধরে নিলাম যে যখন এই বা অক্ষরটিকে বা অন্যান্য অক্ষরটিকে একটির সাথে আরেকটি সংযুক্ত করে দেওয়া হয়, জোড়া দেওয়া হয়, তালি দেওয়া হয়, সিরাই করে দেওয়া হয়, তখন মূলত সে জায়গায় দাঁতের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? দাঁত। দেখেন আমি এখানে লিখে দিয়েছি, দাঁতের বিবরণ। এখানে সবগুলোই বা, এবং সবগুলোকে একসাথে করে দেওয়ার মাধ্যমে আমরা এখানে কিছু দাঁত পেয়েছি। ধরেন যে এটা একটা দাঁত, এই যে এটা একটা দাঁত, এটা একটা দাঁত, এটা একটা দাঁত, আমরা কিন্তু দাঁত পেয়েছি। বুঝতে পেরেছেন? তো আমরা দাঁত কিন্তু এখানে পেলাম, এবং লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে প্রথম দাঁত। এটা কি দাঁত? প্রথম দাঁত। এটা কিন্তু শুরুর দাঁত। দেখেন, শুরুর দাঁতটা কিন্তু একটু বড়, এখানে একটু ভালো মতো বোঝা যাবে। শুরুর দাঁতটা কিন্তু একটু বড়, এবং মাঝের দাঁতটা কিন্তু শুরুর দাঁতের তুলনায় একটু ছোট। আপনারা কি বুঝতে পারছেন? খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যে প্রথমের দাঁত একটু বড় মাঝের দাঁতের তুলনায়, আর মাঝের দাঁত একটু ছোট প্রথম বা শুরুর দাঁতের তুলনায়। অর্থাৎ যখন কোনো দাঁত দিয়ে বা মাছের একটি কাঁটা দিয়ে একটি শব্দ শুরু হয়, তখন সেই শুরুর দাঁতটি মাঝের দাঁতের তুলনায় একটু বড় হয়, আর মাঝের দাঁতগুলো প্রথম দাঁতের তুলনায় একটু ছোট হয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, এ জায়গায় যদি আমরা এই খাড়া দাগটিকে যদি একটা দাঁত ধরি, তাহলে এটা হচ্ছে শুরুর দাঁত, একটু উঁচু, একটু বড়। আর এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এটা কিন্তু মাঝের দাঁত। এই দাঁতের কনসেপ্টটা যদি আপনি বুঝে যান, আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, মিনিমাম 5টা অক্ষর আপনার সঠিক হয়ে যাবে। 5টি অক্ষর আপনি খুব সহজে ধরতে পারবেন যদি এই দাঁতের কনসেপ্টটা বুঝতে পারেন।
সহজ, খুবই সহজ ভাবে বোঝার চেষ্টা করেন, একদম পরিচ্ছন্ন ভাবে বোঝার চেষ্টা করেন। একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে জোড়া দিলে যেমন তার সেলাইটা বোঝা যায়, ঠিক একটি হরফের সাথে আরেকটি হরফকে সংযুক্ত করলেও একটা ক্ষতের সৃষ্টি হয়, একটা দাঁতের সৃষ্টি হয়। সেই দাঁতকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই উদাহরণের মাধ্যমে। শুরুর দাঁতটি একটু বড় মাঝের দাঁতের তুলনায়, আর মাঝের দাঁতটি একটু ছোট শুরুর দাঁতের তুলনায়। তাহলে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে শুরুর দাঁত একটু বড়, এটা মাঝের দাঁত, এটাও মাঝের দাঁত, এটাও মাঝের দাঁত। তো এই যে দাঁত, এগুলোকে আমরা ধরবো কি একটি দাঁত। এখানে কয়টি দাঁত আছে বলেন তো? এই যে গোল চিহ্ন, এটার মধ্যে কয়টি দাঁত আছে? একটি দাঁত। এখানে কয়টি দাঁত আছে? একটি দাঁত। এখানে কয়টি দাঁত আছে? একটি দাঁত। এখানে কয়টি দাঁত আছে? একটি দাঁত। এখন এই যে দাঁত, বা আমি বলছি যে একটি অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে যুক্ত করে দিলে দাঁতের সৃষ্টি হয়, একটি দাঁতের সৃষ্টি হয়। সেই দাঁত কি, বা মোটামুটি দাঁতের যে কনসেপশনটা, এটা কি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মোটামুটি দাঁতের বিবরণটা আমরা আরেকবার বলছি। এটা হচ্ছে বায়ের প্রধান রূপ। বা দেখতে এরকম, বাট বা যখন শব্দের শুরুতে আসবে বা মাঝে আসবে বা শেষে আসবে, তখন তাকে দেখে চেনাটা একটু কষ্টকর। এবং সেই কষ্টকর বিষয়কে সহজ করার জন্যই মূলত আমরা আপনাদের সামনে দাঁতের বিবরণ নিয়ে আসছি। আর দাঁত কিভাবে সৃষ্টি হয়? একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের যুক্ত করলে, একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরকে কেটে ছেটে মিলায় দেওয়ার কারণে দাঁতের সৃষ্টি হয়। এবং লক্ষ্য রাখতে হবে, প্রথম দাঁত মাঝের দাঁতের তুলনায় একটু বড় থাকবে, সব সময় বড় থাকবে। আর মাঝের দাঁতগুলো প্রথম দাঁতের তুলনায় একটু ছোট থাকবে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই যে আমরা একটা গোল বৃত্তের মতো দেখতে পাচ্ছি, বা চারকোনা যেটাই আপনি ধরেন না কেন, এই যে বৃত্তের মতো একটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নুক্তা। তাহলে কি লক্ষ্য করেছেন যে বায়ের নিচে এক নুক্তা দেখেছেন, লক্ষ্য করেছেন? এটাকে আমরা কি বলবো? নুক্তা বলবো। আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি, এটাকে আমরা নুক্তা বলবো। আমরা এটাকে কি বলবো? নুক্তা বলবো। অর্থাৎ আরবে 29টি হরফের মধ্যে যে সমস্ত অক্ষরের নিচে আমরা একটি ফোঁটা বা দুইটি ফোঁটা বা তিনটি ফোঁটা যাই পাই না কেন, আমরা এটাকে কি বলবো? নুক্তা বা ফোঁটা বা বিন্দু। আমরা সুন্দর করে সবাই নুক্তা বলবো, নুক্তা। ঠিক আছে? তাহলে মোটামুটি ভাবে আমরা দাঁত চিনলাম। তাহলে কয়টি দাঁত? একটি দাঁত। এইবার আমরা জানবো যে একটি দাঁত দিয়ে আরবি 29টি হরফের কয়টি অক্ষর তৈরি হয়, কয়টি হরফ তৈরি হয় একটি দাঁত দিয়ে। চলুন, একটি দাঁত দিয়ে আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ তৈরি হয়। সবাই খুব ভালো করে ব্রেনটাকে একদম পরিচ্ছন্ন শার্প করে বলেন তো, এই যে এটাতে, এটাতে কয়টি দাঁত দেখা যাচ্ছে? এই অংশটুকু কয়টি দাঁত বলেন তো? কয়টি দাঁত? একটি দাঁত না? একটি দাঁত। বলেন তো এখানে কয়টি দাঁত আছে? এখানে কয়টি দাঁত? মাশাআল্লাহ, একটি দাঁত। এই যে এখানে কয়টি দাঁত আছে বলেন তো? এই যে এই জায়গাটুকু টুকু, কয়টি? একটি। এখানে কয়টি দাঁত আছে? একটি। এখানে কয়টি দাঁত আছে? একটি। মাশাআল্লাহ। তার মানে এই জায়গাতে সবগুলো একটি করে দাঁত, একটি করে দাঁত দিয়ে একটি করে অক্ষর গঠন করা হয়েছে, একটি করে দাঁত দিয়ে একটি করে অক্ষর গঠন করা হয়েছে বা হরফ গঠন করা হয়েছে। তো এই যে একটি দাঁত, এই একটি দাঁত দিয়ে আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ গঠন করা হয়েছে। কয়টি হরফ গঠন করা হয়েছে? 5টি হরফ। একটু আমি ডিটেলসে বর্ণনা করি বা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন। একটি দাঁতের নিচে যদি একটি নুক্তা দেওয়া হয় তাহলে তার নাম বা। একটি দাঁতের ওপরে যদি দুইটি নুক্তা দেওয়া হয় তার নাম তা। একটি দাঁতের ওপরে যদি তিনটি নুক্তা দেওয়া হয় তার নাম সা। একটি দাঁতের ওপর যদি একটি নুক্তা দেওয়া হয় তার নাম নুন। একটি দাঁতের নিচে যদি দুইটি নুক্তা দেওয়া হয় তার নাম ইয়া। আপনারা এভাবে মুখস্থ করবেন: এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এতক্ষণ যেগুলো আমি বুঝালাম এগুলো কিন্তু মুখস্থর বিষয় নয়। এই যে দাঁতের বিবরণ বুঝালাম, তারপরে দাঁত কোনটা বড় কোনটা ছোট, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় নয়। মুখস্থ করার বিষয় হচ্ছে এই যে এটা: এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ। সবাই আমার সাথে সাথে বলতে হবে, জোরে সোরে:
মুখ খুলে আওয়াজ করে বসে থাকলে চলবে না, বলেন। এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। আপাতত শুধু নামগুলো এমনি জাস্ট, যাতে করে আপনি ধরতে পারেন যে আসলে একটা দাঁত দিয়ে কয়টি অক্ষর গঠন করা হয়। আপনার উত্তর হচ্ছে একটি দাঁত দিয়ে পাঁচটি অক্ষর তৈরি করা হয় বা গঠন করা হয়। সেটার মধ্যে কি কি? এক নাম্বার বা, দুই নাম্বার তা, তিন নাম্বার সা, চার নাম্বার নুন, পাঁচ নাম্বার ইয়া। এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু আপনাকে আগামীকালকে অবশ্যই প্রশ্নে ধরা হবে যে একটি দাঁত দিয়ে কয়টি হরফ। আপনি বলবেন এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। প্রত্যেকটি হরফ আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে। প্রত্যেকটি হরফ আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ দাঁত কিন্তু সব দেখতে একই রকম, শুধুমাত্র নুক্তার পার্থক্য, শুধুমাত্র নুক্তার পার্থক্য। তাহলে একটি দাঁত দিয়ে পাঁচটি হরফ, বা তা সা নুন ইয়া। এবার আমরা জানবো যে একটি দাঁত দিয়ে কখন আমরা, যে অক্ষরটা তৈরি হবে তখন আমরা সেটাকে বা বলবো, অর্থাৎ কখন আমরা বা বলবো, কখন আমরা তা বলবো, কখন আমরা সা বলবো, কখন আমরা নুন বলবো, কখন আমরা ইয়া বলবো। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এক দাঁতের নিচে যদি এক নুক্তা থাকে তার নাম বা, এক দাঁতের নিচে এক নুক্তা 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 বা, এক দাঁতের ওপরে দুই নুক্তা তা, 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 এক দাঁতের ওপরে তিন নুক্তা সা, এক দাঁতের উপরে তিন নুক্তা সা, এক দাঁতের উপরে তিন নুক্তা কি সা, এক দাঁতের উপরে তিন নুক্তা সা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, 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 এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া। তাহলে এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত দিয়ে পাঁচ হরফ। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে দুই নুক্তা তা, এক দাঁতের উপরে তিন নুক্তা সা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া। এটা সম্পূর্ণ আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা যদি সম্পূর্ণ আপনি মুখস্থ করতে পারেন, আলহামদুলিল্লাহ, এই পাঁচটি অক্ষর চিনতে আপনাকে আর কোনো রকম প্যারা সহ্য করতে হবে না। যখনই আপনি এক দাঁতের নিচে এক নুক্তা পাবেন, একদম চোখ বুঝে সেন্সলেস যদি হয়ে যান যাবেন, বলে দেবেন এটার নাম বা। এক দাঁতের উপরে যদি দুই নুক্তা পান, যা হয় হবে, গোটা পৃথিবী যদি উল্টে যায় তারপরে নাম বলবেন কি তা। এক দাঁতের উপরে যদি তিনটি নুক্তা পান, যা হয় হবে, নাম বলে দিবেন কি সা। এক দাঁতের উপরে যদি একটি নুক্তা পান, নাম বলবেন কি নুন। আর এক দাঁতের নিচে যদি দুইটি নুক্তা পান, নাম বলবেন ইয়া। এই যে একটি দাঁত দিয়ে পাঁচটি হরফ, যে পাঁচটি হরফ হচ্ছে বা তা সা নুন ইয়া, একদম ঠুরস্থ করে ফেলতে হবে যে এখানকার ভিতরে বা কোনটা। আপনি কি ধরতে পারবেন, নাকি আমার মান সম্মান নষ্ট করবেন? হুজুরের মান সম্মান সব নষ্ট করে ফেলবেন যে হুজুর শিখাইতে পারে নাই? পারবেন? পারবেন? যে এই বাবা বা কোথায় কোথায় আছে আন্ডারলাইন করো, আপনি পারবেন বের করতে? কি দেখে বের করবেন? কি দেখে বুঝবেন যেটা বা? সহজ, যেটা যদি এক দাঁতের নিচে একটা নুক্তা থাকে তাহলে এটা হচ্ছে বা। একদম ইজি ইনশাল্লাহ। আশা করছি আমার মান সম্মান আপনারা রক্ষা করবেন ইনশাল্লাহ। এবার চলুন, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বায়ে প্রবেশই করি নাই। জাস্ট এতক্ষণ বোঝালাম যে আসলে বাটা মাঝখানে থাকলে বা বিভিন্ন
পরিবেশে থাকলে তার আকার আকৃতি পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। এবার আসেন বায়ের গঠন প্রণালীতে আমরা চলে আসছি, লক্ষ্য করে দেখেন যে এই তিনটা, দেখেন প্রথমে, মাঝে এবং শেষে, এই তিনটাই কিন্তু বা, দেখেন এটা কিন্তু দাঁত। আমি বলেছি যে প্রথম দাঁত কিন্তু একটু বড় হয় মাঝের দাঁতের তুলনায়। দেখেন এটা হচ্ছে প্রথমের বা, ঠিক আছে, এই যে অংশটা, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে মাঝের অংশ, এটা হচ্ছে শেষের অংশ। আমরা বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আরেকটি সামনে এগিয়ে যাই, লক্ষ্য করে দেখেন। এই যে দেখেন প্রথমের বা, এটা কিন্তু বা এর কিন্তু প্রকৃত রূপ, প্রকৃত চরিত্র। আমরা আরবি 29টি অক্ষরকে আমরা তরলের মতো ধরে নিতে পারি। তরল, আমরা জানি তরলের কিন্তু কোনো আকৃতি হয় না। ওরা যদি আপনি চ্যাপ্টা কোনো পাত্রে রাখেন সে চ্যাপ্টা হয়ে থাকবে, গোল কোনো পাত্রে রাখলে গোল হয়ে থাকবে, লম্বা কোনো পাত্রে রাখলে সেটা লম্বা হয়ে থাকবে। এক কথায় তরলের কোনো আকৃতি নেই। ঠিক এই বাও, বা এই অক্ষরটি তার ব্যতিক্রম কিছুই না। ওরা যদি প্রথমে নিয়ে আসেন সে দেখতে এরকম হবে, লক্ষ্য করে দেখেন। বাকে যদি আপনি প্রথমে নিয়ে আসেন দেখতে এরকম হবে। এই যে তার একটা কাটা থাকবে, একটা দাঁত থাকবে, একটু দাঁতটা একটু তুলনামূলক বড়, যেহেতু প্রথমের দাঁত একটু বড় থাকে। নিচে থাকবে কয় নুক্তা? একটি নুক্তা থাকবে। অনেকে আবার এখানে কনফিউশনে পড়ে যেন না যে এই একটা নুক্তার নিচেই মনে হয়, আগেরটা দেখাই, যে এই দাঁতের নিচে মনে হয় এই দুইটা নুক্তা, ইয়া, এটার নাম ইয়া। এটা কিন্তু ভুল হবে। এখানে স্পষ্ট আরেকটি দাঁত দেখা যাচ্ছে, এই যে দাঁত আরেকটি, এই দাঁতের নিচে এই নুক্তা, এই দাঁতের নিচে এই নুক্তা। আর এটা হচ্ছে বায়ের যে প্রকৃত রূপ সেটাই কিন্তু আছে, যেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে শুরুর দিকে লক্ষ্য করেন, পা যখন প্রথমে থাকবে তখন সেটা একটা দাঁত থাকবে এবং দাঁতের নিচে একটি কাটা থাকবে, এবং দাঁতটি তুলনামূলক মাঝের দাঁতের চাইতে একটু বড় থাকবে। এবার যদি আমরা লক্ষ্য করি মাঝের বা, দেখেন মাঝের বা কিন্তু ওই দাঁতওয়ালাই বা, অর্থাৎ এক দাঁতের নিচে এক নুক্তা, কিন্তু সেই দাঁতটি কিন্তু প্রথমের দাঁতের বা শুরুর দাঁতের চাইতে একটু ছোট। দেখতে পাচ্ছেন তো? এই যে দা বা, এই যে দাঁত, এবার দেখেন একটি নুক্তা দেওয়া আছে নিচে। তাহলে এটা হচ্ছে নিচের একটি নুক্তা থাকার কারণে এটা হচ্ছে বা, তবে এটা হচ্ছে মাঝের বা। এবার লক্ষ্য করে দেখেন যে শেষের যে বা, এই যে দেখছেন বা, দেখেন শেষের বা আর বায়ের প্রকৃত রূপ দেখতে কি একই রকম লাগছে না? খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রয়োজনে দুইটা একটু মানে পাশাপাশি ভাবে চিন্তা করে দেখেন যে বায়ের যে প্রকৃত রূপ এবং বায়ের যে শেষের রূপ দেখতে কিন্তু প্রায় সেম। প্রায় বলতে সেম, বলতে সেম, একই জিনিস। এটা ফ্রন্টের কারণে এমন লাগছে। তো বায়ের যে শেষের রূপটা হয় সেটা তার প্রকৃত রূপের মতোই। তারপরও তার নিচে একটি নুক্তা থাকবে, একটি নুক্তা কিন্তু থাকবে, তবে দাঁত থাকবে না, পরিপূর্ণ রূপটাই থাকবে। তাহলে বায়ের প্রথম রূপ হচ্ছে এক দাঁতের নিচে এক নুক্তা, মাঝের রূপও হচ্ছে তাই এক দাঁতের নিচে এক রূপটা, আর শেষের রূপটি হচ্ছে বায়ের প্রকৃত রূপ। বায়ের কি রূপ? প্রকৃত রূপ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি এটা দেখতে এরকম হবে, যদি মাঝখানে নিয়ে আসি দেখতে এটা এরকম হবে, এবং শেষ অবধি যদি আমরা নিয়ে আসি তাহলে বা তার নিজের রূপেই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। সে দেখতে আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, শুধু পরিবর্তন হবে প্রথমে এবং মাঝে যদি বা আসে। বা এর গঠন প্রণালী, অর্থাৎ প্রথমে কেমন থাকে, মাঝে কেমন থাকে, শেষে কেমন থাকে, আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা বা এর উচ্চারণ নিয়ে কথা বলবো যে হুজুর আমরা বাকে কিভাবে উচ্চারণ করব। এবং আবারও স্মরণ করিয়ে দিই, বা লিখতে, বাংলায় লিখতে যেহেতু একটি অক্ষর লাগে, যার কারণে এই অক্ষরটির নাম বলতে আমাদেরকে এক আলিফ টান দিতে হবে। এটা কিন্তু গোলমেল করে ফেললে হবে না যে অক্ষরের নাম বলতে এক আলিফ অথবা চার আলিফ টান দিতে হয়, কিন্তু হারকাতে কিন্তু টান নাই। হারকাতে কিন্তু টান নাই, কারণ আমরা জানি এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অনেকে আবার একটু কনফিউশনে পড়ে যেতে পারেন, হুজুর আপনি গত ক্লাসে বললেন কোনো টান দেওয়া যাবে না, আজকে আবার বলছেন এক আলিফ অথবা চার আলিফ টান দেওয়া যাবে, কেন বলছেন? আমি ওই জন্যই বলছি যে অক্ষরের নামে টান দেওয়া যাবে এক আলিফ অথবা অক্ষর ভেদে, হরফ ভেদে চার আলিফ, কিন্তু হারকাতে টান দেওয়া যাবে না। তার মানে জবর জের পেশ এর উচ্চারণে টান দেওয়া যাবে না। তাহলে এই বা অক্ষরটি যেটা বলছিলাম এটা খুবই সিম্পল, খুবই সাধারণ, খুবই নগণ্য। এটা এতটাই সাধারণ
জাস্ট খালি মুখটা খুলে বা বললেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। মানে এটা এতটাই আসান, এতটাই সহজ, আপনাকে কোনো কষ্টই করতে হবে না। জাস্ট খালি দুই ঠোঁটকে একসাথে করে, দুই ঠোঁটকে একসাথে করে শুধু মুখটা খুলে একটু আওয়াজ করে বা, সুন্দর, কত চমৎকার, আলহামদুলিল্লাহ। বা, সবাই বলেন আমার সাথে সাথে বলেন, বা, বা। বা অক্ষর উচ্চারণ এক কথা সহজে বলবেন, দুই ঠোঁট থেকে বা অক্ষরটি উচ্চারণ করতে হয়, দুই ঠোঁটকে একসাথে করে দুই ঠোঁট থেকে বা অক্ষরটি উচ্চারণ করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? চলুন তাহলে এবার আমরা আমাদের আজকের যে চার্ট, সেই চার্টের মধ্যে প্রবেশ করি। লক্ষ্য করে দেখেন, এই যে 5 নাম্বার ঘর, আমরা পড়ছি 5 নাম্বার ঘর। বা জবর বা। দেখেন আমরা কিন্তু ওর নামে টান দিলাম। বি কেয়ারফুল, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা ওর নামে টান দিলাম কিন্তু হারকাতে টান দেইনি। বা জবর বা, বা জবর বা, বাবা। তাহলে আগে ছিল বা, পরের বা, একসাথে কি বলবো? বাবা। নাকি এভাবে বলবো, বা জবর বা, বা জবর বা, বা, বা? হবে? হবে না। আপনাকে হারকাতে কোনোভাবেই টান দেওয়া যাবে না। কিভাবে বলতে হবে? বা জবর বা, বা জবর বা, বাবা, বাবা, বাবা। সবাই 6 নাম্বার ঘরে লক্ষ্য করে দেখেন। বাজের বি, বা পেশ বু, বি বু, একসাথে বিবু। কেউ যদি এভাবে পড়ে বি বু, হবে? বিয়ে টান হয়ে গেছে, কারণ হারকাতে টান দেওয়া যায় না। কি পড়তে হবে? বিবু, 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 বিবু। বাজের বি, বা পেশ বু, বিবু। বাজের বি, বা পেশ বু, বিবু। বাজের বি, বা পেশ বু, বিবু। 7 নাম্বার ঘরের দিকে সবাই লক্ষ্য করেন। বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বাবু। এই দুইটা আগে উচ্চারণ করে নিবেন। যখন দেখবেন 3টা অক্ষর এখানে আছে, তখন প্রথম দুইটা আগে উচ্চারণ করে নিবেন। কিভাবে? বা জবর বা, বা পেশ বু, বাবু, বাবু। বাজের বি, তাহলে আগে ছিল বাবু, পরে হলো বি, কি হবে একসাথে? বাবু বি। তাহলে 8 নাম্বার, বা পেশ বু, বাজের বি, বুবি। বা পেশ বু, বাজের বি, বুবি। বা জবর বা, বুবি বা। আগে ছিল বুবি, পরে হলো কি? বা, বুবি বা, বুবি বা। 9 নাম্বার ঘরের দিকে লক্ষ্য করেন। হামজা জবর আ। যত জায়গায় হামজা জবর আ এটা পড়বেন, প্রত্যেকটা জায়গায় মাস্ট বি, অবশ্যই, একদম কনফার্মতার সহিত আপনাকে সূত্র বলতে হবে। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা জবর আ, বা জের বি, আবি। বা জবর বা, আবিবা, আবিবা। কেউ যদি বলে আবিবা, হয়নি, আবিবা, আবিবা। 10 নাম্বার, হামজা পেশ উ। সূত্র বলবেন না এই জায়গায়, সূত্র বলবেন। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, উবা, উবা। বা জবর বা, উবাবা, উবাবা। এই যেগুলো সব বাদ, 11 বাদ হবে, 12 বাদ হবে, কারণ এগুলোতে যেহেতু তানবিন আছে, দেখুন দুই জবর দুই যে দুই পেশ আছে, এগুলো বাদ হবে। তারপরে আমরা আবার পড়বো কি, এই যে 13 নম্বর ঘরটা। বাজের বি, বা জবর বা, বিবা, বিবা, বিবা। বা পেশ বু, বিবাবু, বিবাবু। 14 নম্বর, হামজা জের ই। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, ইবা, ইবা। 15 একই রকম, 16 প্রায় একই রকম। এদিকে, এদিকে এই যে 19 নম্বর ঘরটা পড়ছি, একটু বড়টা পড়ে দেই। হামজা জের ই, যত জায়গায় হামজা জের ই, হামজা জবর আ, হামজা পেশ উ, তত জায়গায় সূত্র বলতে হবে।
আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। ই, বা জের বি, ইবি, বা জের বি, ইবিবি, ইবিবি। 20 নাম্বার, হামজা পেশ উ, বা জের বি, উবি, উবি। তো এই হলো মূলত আমাদের বা এর উচ্চারণ। এই হলো মূলত আমাদের আজকের পড়া। আশা করছি আজকের পড়া আপনারা উপভোগ করেছেন, উপলব্ধি করেছেন এবং অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। যদিও আপনাদেরকে শেখানোর মতো খুব বেশি যোগ্যতা আমার নেই, তারপর আমি সর্বোত্তকভাবে চেষ্টা করলাম বা সম্পর্কিত যত কিছু আলোচনা করা যায় সবকিছুকে একত্রিত করে একদম শর্টকাট একটা প্যাকেজ তৈরি করে আপনাদের ব্রেনের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নিচ্ছি একবারের জন্য নয়, আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আগামী ক্লাসে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।